এখন আমার মনে হয় আরবানা নিয়ে ওই মন্তব্যটা না করলেই ভালো হতো। এক সাংসদ আমাকে আক্রমণ করেছিলেন, তাই আমি পাল্টা জবাব দিয়েছিলাম। আমার স্বপ্ন ছিল ভালো জায়গায় মা বাবাকে রাখা। কষ্ট করে সেই স্বপ্ন পূরণ করেছি, তবে আগে কখনো এ নিয়ে মুখ খুলিনি। বিতর্কে রেশ কাটতে না কাটতেই রচনার গলায় আফসোসের সুর। যে কথা একসময় আত্মবিশ্বাসের সঙ্গে বলা হয়েছিল, আজ সেটাই যেন ফিরে এসে তাকেই প্রশ্ন করছে। সত্যি কি ওই কথাটা না বললেই ভালো হতো, নাকি এর নেপথ্যে রয়েছে আরও গভীর কোনো গল্প? বিশেষ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যাওয়ার পর রচনার এই আক্ষেপ যেন নতুন করে রাজনৈতিক মহলে একটা আলোচনার দরজা খুলে দিয়েছে। কলকাতার বিলাসবহুল আবাসনে থাকা নিয়ে কিছুদিন আগেই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন রচনা ব্যানার্জি। আরবানাতে থাকতে যোগ্যতা লাগে, রচনার এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। সেই বক্তব্য প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে রচনা এদিন জানান, এখন আমার মনে হয় ফ্ল্যাটে থাকা নিয়ে ওই মন্তব্যটা না করলেই ভালো হতো। একজন সাংসদ আমাকে আক্রমণ করেছিলেন, তাই আমি পাল্টা জবাব দিয়েছিলাম। আমি ছোট একটা ফ্ল্যাট থেকে সংগ্রাম করে বড় হয়েছি। আমার স্বপ্ন ছিল ভালো জায়গায় থেকে মা বাবাকে রাখা। কষ্ট করে সেই স্বপ্ন পূরণ করেছি, তবে আগে কখনো এই নিয়ে মুখ খুলিনি। কি বলেছেন রচনা, শুনবো। আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল। কোনোদিন আমার মুখ থেকে কেউ কোনোদিনও শুনেছেন যে আমি কোথায় থাকি? আমি আমার সম্বন্ধে কোনোদিনও কোনো বড়াই করেছি আজ অব্দি যে আমি কি করেছি কি না করেছি কোনোদিন আমি বলি। সেই দিন ওই ইন্টারভিউটা আমাকে বলতে বাধ্য করা হলো, কারণ একজন সাংসদ এই কথাটা তুলেছিলেন। থাকে তো আরবানাতে কজন লোক আসে দেখা করতে, কেন বললেন? কেন আমি কোথায় থাকি তাতে আপনার গাত্রদাহ কেন হয়? আমি কি করছি না করছি, আমার বাড়িতে কজন আসে না আসছে আপনার গাত্রদাহ কেন হয়? কেন তুললেন এই কথাটা? আমি তো তুলি না, আমি তো অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করি। আমি গড়িয়ার থেকে জামা কাপড় আমিও কিনে পরি। অনেকে বলেছেন গড়িয়ার থেকে জামা কাপড় কিনে, গড়িয়ার থেকে জামা কাপড় আমি কিনি, আমার মা থাকে গড়িয়াতে। আমি এখনো রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাই, আমি এখনো গড়িয়াতে বাজারে নিজে গিয়ে বাজার করি, ফল কিনে দিয়ে বাড়ির জন্য। আমি এতটাই সাধারণভাবে জীবনযাপন করি। আমি এখনো আপনাদের বাবা পঞ্চান্নে চুচুড়া রাস্তায় নেমে মিষ্টি কিনি বাড়ির জন্য। আমি সেই মানুষটি, আমার কাছে কোনো এগুলো কিছু যায় আসে না। আমি অত্যন্ত সাধারণভাবে বড় হয়েছি। আমি 600 স্কোয়ার ফুটের একটা ছোট্ট ফ্ল্যাটে জীবনে বড় হয়েছে, বাবা মা আমাকে বড় করেছে। আমি কোনো দিন নিজের বড়াই করি না। কিন্তু আমাকে যদি কোন ঠাসা করা হয়, আমাকে যদি এমন কোনো কথা বলা হয় যেটা আমাকে বলা উচিত নয়, তাহলে আমি তার রিপোর্ট করি। দেখুন, আমি আসলে নিজে তো ছোট্ট জায়গা থেকে লড়াই করে বড় হয়েছি না। আমার কাছে আরবানা ফ্ল্যাটটা কেনাটা না বিশাল বড় একটা ব্যাপার ছিল। আমি কিনবো, আমি আমার বাবা মাকে ওখানে রাখবো, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন সিদ্ধ করার জন্য আমাকে বিগত 20 বছর আমি জানি আমি কি খেটেছি। সেই খাটনিটা খেটেছি বলেই কিন্তু আমি ফ্ল্যাটটা অর্থ অর্জন করে সেই ফ্ল্যাটটা কিনতে পেরেছি। এবং যারা সত্যিকারের আমার শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিকারের আমাকে ভালোবাসেন, আমাকে চেনেন, আমার প্রকৃত অর্থে বন্ধুরা, তারা কেউ একটা আমার সাথে বাজে কথা বলেনি এবং তারা কেউ বলেনি যে রচনা তুই ভুল কথা বলেছিস। যারা আমায় চেনে না, যারা আমাকে বোঝে না, তারাই কিন্তু আমাদেরকে আগ্রহ। যে বিজেপি দলের সঙ্গে এখন আপনারা আছেন, যে বিজেপি দলে এমন একজন বিধায়ক মন্ত্রী রয়েছে পরিচারিকার কাজ করতে, এরকম আরো অনেকে আছে যারা একদম নিম্নবিত্ত থেকে পরিবার থেকে এসেছে। সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে এই বক্তব্যটা আপনার না বললেই ভালো হতো? বক্তব্য না বললে ভালো হতো, অত না বললে ভালো হতো। আমি তাই জন্য আপনাদের বললাম কখনো এরকম বক্তব্য কখনো দিইনি। কিন্তু যখন আমার থাকা নিয়ে, আমার ওঠা বসা নিয়ে, আমার বাড়িতে কে আসছে সেগুলো নিয়ে কথা উঠছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে, তখন আমি আওয়াজ তুলেছি। তা নাহলে আমি কোনোদিনও আওয়াজ তুলতাম না। আমি কখনো তুলি না, এরকম অনেক কথা আমি কখনো বলি না। আমার দলবদলের মাঝেও মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধার কথা ভুলতে চাননি রচনা। তার কথায় মমতাই তাকে হাত ধরে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। কেন লকেট চ্যাটার্জির বিরুদ্ধে তাকে প্রার্থী করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরও নিজের মতো করে ব্যাখ্যা করেন তিনি। অর্থাৎ পুরনো সম্পর্কের জায়গায় শ্রদ্ধা থাকলেও রাজনৈতিক পথ এখনো সম্পূর্ণ আলাদা। মমতা ব্যানার্জি আমাকে হাত ধরে এনেছিলেন, আমি সাধারণ মেয়ে নই, মমতাদি বুঝেছিলেন। কি বলেছেন রচনা ব্যানার্জি, শুনবো। at the end of the day, দিদিকে ভালোবাসি বলে তো মানুষের জন্য কাজ করতে চেষ্টা করবো না, তা হতে পারে। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো। আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে
কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি তো রাজনীতি। আপনারা তো সাতটার মধ্যে একটা জিতেছেন, ছটায় হেরেছেন, কিছু করার নেই, আমারও এটা দুর্ভাগ্য, আমার বিধায়কদের কেউ ভোট দেয়নি। কারণ বুঝতে পারো মানুষ কি ভেবেছিল। আজকে যেই মানুষরা রাস্তায় নেমে চেঁচামেচি করছেন যে, বা সংবাদ মাধ্যমে যে এত মেসেজ, এত ট্রোলিং এর এত বক্তব্য, এত কথা সবাই লিখছেন যে আমরা পার্টি বদল করেছি, আমরা ছেড়ে চলে এসেছি, এত তৃণমূলের প্রতি সকলের ভালোবাসা, তাহলে ভোটটা পেলো না কেন? তাহলে কারা ভোটটা দিল না? এক সময় কি আপনার ফেস ভ্যালু থেকে বেশি হয়েছিল বলে আপনি জিতেছিলেন, না মমতা ব্যানার্জির ম্যাজিক ছিল? আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ফেস, তৃণমূলের জোড়া ফুলের লোগো ডেফিনেটলি একটা কারণ, কিন্তু আমি তো সাধারণ মেয়ে ছিলাম। আজকে আমাকে হুগলিতে ডক্টর চ্যাটার্জির পাশে দাঁড় করানো হলো কেন? আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গেলেন কেন? খেলতে গেলেন কেন? এত বছর তো উনি যাননি, দিদি নাম্বার ওয়ান তো 15 বছর ধরে চলছে, তারপরে উনি গেছেন। আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার কাছে উনি আমার খেলাতে গেছেন, উনি খেললেন। কিন্তু ওনার মনের মধ্যে ছিল যে রচনাটা না বলবে, আমি যদি খেলতে না যাই রচনা না বলবে, রচনার সাথে খেলি মজা করে আনন্দ করে রচনা হ্যাঁ। একই সঙ্গে রচনা জানিয়েছেন বিজেপি সরকার না এলে তিনি তৃণমূলে থাকতেন, অর্থাৎ দলবদলের নেপথ্যে আদর্শের পরিবর্তন নয়, বরং ক্ষমতার পালাবদল এবং উন্নয়নের সুযোগ। এমনই ইঙ্গিত তার কথায়। আরও স্পষ্ট করে বলেন যে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতেন, কিন্তু দল হেরে যাওয়ার পর 3 বছর বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না, তাই কাজ করার তাগিদেই ছেড়েছেন পুরনো দল। কি বলছেন রচনা, শুনবো। আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল। আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? তারপর তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদের কোটা কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। বুঝি আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? এখন আমার মনে হয় আরবানা নিয়ে ওই মন্তব্যটা না করলেই ভালো হতো। এক সাংসদ আমাকে আক্রমণ করেছিলেন, আমি তার পাল্টা জবাব দিয়েছিলাম। আমার স্বপ্ন ছিল ভালো জায়গায় মা বাবাকে রাখা, কষ্ট করে সেই স্বপ্ন করেছি। কি বললেন আর রচনা, শুনবো। আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল। কোনোদিন আমার মুখ থেকে কেউ কোনোদিনও শুনেছেন যে আমি কোথায় থাকি? আমি আমার সম্বন্ধে কোনোদিনও কোনো বড়াই করেছি আজ অব্দি যে আমি কি করেছি কি না করেছি কোনোদিন আমি বলি। সেই দিন ওই ইন্টারভিউতে আমাকে বলতে বাধ্য করা হলো, কারণ একজন সাংসদ এই কথাটা তুলেছিলেন। থাকে তো আরবানাতে কজন লোক আসে দেখা করতে, কেন বললেন? কেন আমি কোথায় থাকি তাতে আপনার গাত্রদাহ কেন হয়? আমি কি করছি না করছি, আমার বাড়িতে কজন আসছে না আসছে, আপনার গাত্রদাহ কেন হয়? কেন তুললেন এই কথাটা? আমি তো তুমি নাম তো। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।